আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজকে আমরা আলোচনা করব চিনো অ্যাচিভির থিংস ফল অ্যাপার্ট নোভেলটি। চিনো অ্যাচিভিস থিংস ফল অ্যাপার্ট নোভেলটি মূলত আমাদের প্রোটাগনিস্ট ওকোনকোর স্ট্রাগল নিয়ে বিটুইন চেঞ্জ অ্যান্ড ট্রেডিশন। অর্থাৎ আমরা এখানে দেখব যে তার ক্লানের নিয়মনীতির কাছে কিভাবে তার পিতৃসমান ভালোবাসা পরাজিত হয় এবং কিভাবে ইকমিফিউনা এই নিয়মনীতির কাছে বলি হয়। আর চেঞ্জ বলতে বোঝায় ইউরোপিয়ানরা শান্তির কথা বলে কিভাবে তাদের ধর্ম এবং কালচার উমোফিয়া সহ পার্শ্ববর্তী ক্লানগুলোতে চাপিয়ে দিয়েছিল। লেটস ডিসকাস ক্যারেক্টার লিস্ট। ওকোনকো হলো এখানকার প্রোটাগনিস্ট এবং ট্রাজিক হিরো। তিনি অনেক বদমেজাজি একজন মানুষ এবং তার 3জন স্ত্রী এবং 10জন সন্তান আছে এবং তাদেরকে নিয়ে সে ভালোভাবেই দিন কাটাচ্ছে। নওই হলো ওকোনকোর ছেলে, যে একটু মেয়েলি স্বভাবের, যার বয়স 12 বছর। নওইস মাদার, শি ইজ নেভার নেমড বাট সিম্পলি রেফার টু অ্যাজ নওইস মাদার। ইকউইফি হলো ওকোনকোর সেকেন্ড ওয়াইফ। উজুগো হলো ওকোনকোর থার্ড ওয়াইফ। উনোকা হলো ওকোনকোর বাবা। তাকে আকবলা বলা হতো কারণ তিনি কোনো সফল ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একজন অলস ও অপব্যয়ী লোক। তিনি প্রায়ই লোকের কাছ থেকে টাকা ধার করতেন এবং তা দিয়ে পাম ওয়াইন খেতেন আর বন্ধুদের সাথে উল্লাসে উড়িয়ে দিতেন, ফলে তার স্ত্রী সন্তানেরা প্রায়ই ক্ষুধার্ত থাকত। ইকমিফিউনা হলো অ্যানাদার ট্র্যাজিক হিরো, অ্যাবাউট 14 years old. ওকউইফি ইজিউডু, অ্যান ওল্ডেস্ট ম্যান ইন উমোফিয়া। ওবেরিকা হলো ওকোনকোর ফ্রেন্ড। উচেন্ডি হলো ওকোনকোর মামা। ইজিনমা হলো ইকউইফি অর্থাৎ ওকোনকোর সেকেন্ড ওয়াইফ এবং ওকোনকোর ডটার। মিস্টার স্মিথ হলো মিস্টার ব্রাউনস রিপ্লেসমেন্ট। মিস্টার ব্রাউন হলো এ হোয়াইট ম্যান। মিস্টার কিয়াগা হলো এ খ্রিস্টিয়ান আফ্রিকান। সিলো হলো এ প্রিস্টেস অফ আকবালা। ওকাকবু, এ মেডিসিন ম্যান। উইগো, ওকোনকোস কাজিন। আমরা এখানে দেখব কিভাবে এই ক্যারেক্টারগুলি তাদের সমাজের কঠিন নিয়মনীতি এবং পরিধির মধ্যে থেকেও কিভাবে তারা অন্য সভ্যতা অর্থাৎ ইউরোপিয়ানদের দ্বারা প্রভাবিত হয়। এটি মূলত এই গল্পের মেইন থিম। আমরা এখন থিংস ফল অ্যাপার্টের সামারি নিয়ে আলোচনা করব। থিংস ফল অ্যাপার্ট হলো ওকোনকো এবং ইগবো সংস্কৃতির মর্মান্তিক পতন সম্পর্কে লেখা একটি গল্প। ওকোনকো ছিলেন পূর্ব নাইজেরিয়ার উমোফিয়ার ইগবো সম্প্রদায়ের একজন সম্মানিত এবং প্রভাবশালী নেতা। গল্পটি শুরু হয়েছিল ওকোনকোর টেম্পারামেন্ট নিয়ে। ওকোনকো যেখানে থাকতো তার নাম ছিল উমোফিয়া এবং তার পাশের ক্লানের নাম ছিল মুবান্ডার এক লোক উমোফিয়ার এক মেয়েকে হত্যা করে। আফ্রিকার ট্রেডিশন মতে যদি কেউ পার্শ্ববর্তী কোনো ক্লানের মানুষকে হত্যা করে তাহলে তার পরিবর্তে তাদের একজনকে ওই পার্শ্ববর্তী ক্লানে দিতে হয়। এখানে যেহেতু মুবান্ডার এক লোক উমোফিয়ার একজনকে হত্যা করে, সেহেতু মুবান্ডা থেকে ইকমিফিউনা নামে একজনকে বদল দেয়া হয়। যেহেতু ওকোনকো একজন নেতা, সেহেতু ইকমিফিউনাকে ওকোনকোর কাছে রাখা হয়েছে। ইকমিফিউনা 14 বছর বয়সী একজন ছেলে। এদিকে ওকোনকোর নওই নামে একজন ছেলে আছে, যে একটু মেয়েলি স্বভাবের ছিল এবং তার বয়স ছিল 12 বছর। প্রথম দিকে ইকমিফিউনা অনেক মর্মাহত ছিল, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ইকমিফিউনা সবসময় নওইর সাথেই থাকতো। ইকমিফিউনার সাথে থাকতে থাকতে নওইর মধ্যে একটি পুরুষালী আচরণ আসতে শুরু করে। এভাবে দিন ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর প্রিস্টরা অর্থাৎ উমোফিয়ায় যে ধর্মীয় যাজকরা ছিল তারা ওকোনকোকে পরামর্শ দিল ইকমিফিউনাকে মেরে ফেলতে। এদিকে ইকমিফিউনা ওকোনকোর পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল। পরের দিন আবার যখন প্রিস্টরা ওকোনকোকে বলল ইকমিফিউনাকে হত্যা করার জন্য, তখন তার আর কিছুই করার ছিল না। ওকোনকো ইকমিফিউনাকে বলল,
চলো তোমাকে তোমার ক্লানে ফিরিয়ে দিয়ে আসি। কিছু দূর যাবার পর ইকমিফিউনা বুঝতে পারলো যে সে যে পথে যাচ্ছে ওটা তার বাড়ির পথ না। ইকমিফিউনা যখন পিছন ফিরে তাকালো তখন দেখতে পেল দুজন ব্যক্তি তাদের পিছু নিয়েছে এবং তার মধ্যে একজন তাকে আঘাত করলো। ইকমিফিউনা তখন ওকুনকে বলল, বাবা, তারা আমাকে মেরে ফেলছে। কিন্তু তখন ওকুনকোর আর কিছুই করার ছিল না, বরং ক্লানের নিয়ম রক্ষার্থে ওকুনকো তার নিজের অস্ত্র দিয়ে ইকমিফিউনাকে আঘাত করলেন এবং ইকমিফিউনা মারা গেল। এতে ওকুনকো খুবই মর্মাহত হলেন এবং শকড হয়ে গেলেন, কারণ ইকমিফিউনা তাকে বাবার মতো দেখত। বাড়িতে এসে ওকুনকো দুদিন কিছু খেলেন না এবং এভাবেই বিছানায় পড়ে থাকলেন। কিছুদিন পর ওকুনকোর ক্লানের একজন বৃদ্ধ লোক ওগ উইফি ইজিউডু নামে তিনি মারা যায়। যে লোকটি মারা যায় সেই লোকটি ওকুনকোকে অনেক আদর স্নেহ করতেন এবং তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই বৃদ্ধ লোকটির ফিউনারাল অনুষ্ঠানে লোকটির বড় ছেলেও মারা যায়। তখন সে ওই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে এসে তার পরিবারের সকলকে বলে, এই মুহূর্তে তাদেরকে এই ক্লান ছাড়তে হবে, অন্যথায় বড় বিপদ হতে পারে। কারণ হিসেবে বলে সে যে একটা অপরাধ করে ফেলেছে। পার্শ্ববর্তী ক্লান মুবেন্ডায় উচেন্ডু নামে একজন ব্যক্তি ছিল, যে ওকুনকোর মামা হিসেবে পরিচিত, এবং তার ছত্রছায়ায় ওকুনকো ওই ক্লানে গিয়ে বসবাস করা শুরু করলো। কিছুদিন পর ওকুনকোর বন্ধু উবেরিকা তার কাছে এসে বলল যে তাদের ক্লানে সাদা রঙের মানুষ এসেছিল লোহার ঘোড়ায় চড়ে। এখানে লোহার ঘোড়া বলতে সাইকেলকে বোঝানো হয়েছে। তখন আফ্রিকার মানুষ সাইকেল চিনত না, তাই তারা এটাকে আয়রন হর্স নামে অভিহিত করেছে। ইউরোপিয়ান সেই লোকটি তখন সাইকেলে চড়ে তাদের এলাকায় এসেছিল। তখন তারা সবাই তাকে সেই সাইকেলের সঙ্গে বেঁধে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু ঘটনা আরও খারাপ পর্যায়ে চলে যায় যখন পরের দিন আরও কয়েকজন ইউরোপিয়ান তাদের এলাকায় আসে এবং আকাশে ফায়ার করতে থাকে। এই ঘটনা উবেরিকা ওকুনকোকে বর্ণনা করেছিল। সে আরও বলেছিল যে ইউরোপিয়ানরা এসেছে এখানে থাকার জন্য এবং তাদের কাছে জায়গা চেয়েছে এবং তারা এই গোত্রের লোকজনকে শিক্ষিত করে তুলতে চায়। যেহেতু তাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে, তারা চাইলেও তাদেরকে মোবান্ডা থেকে তাড়াতে পারছে না। তাই তাদেরকে ইভিল ফরেস্ট নামক একটি জায়গায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। ইভিল ফরেস্ট এমন একটি জায়গা যেখানে মূলত এই গোত্রের লোকেরা মৃত্যু পথযাত্রীদের থাকার জন্য পাঠিয়ে দিত। যেমন ধরুন, যদি কারো চিকেন পক্স বা এরকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, তাদেরকে এই জায়গায় পাঠিয়ে দেওয়া হতো এবং মনে করা হতো যে তারা সেখানে গিয়ে খুব বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তারা মনে করেছিল যে ইউরোপিয়ানরা সেখানে খুব বেশি দিন টিকতে পারবে না, বড়জোর 1 থেকে 2 সপ্তাহ। কিন্তু বাস্তবে দেখা গেল যে 1 সপ্তাহ পার হবার পরেই ইউরোপিয়ানরা সেখানে ছোট ছোট ঘর তুলতে থাকে এবং তাদের জীবন অতিবাহিত করতে থাকে। এরই কিছুদিন পর ইউরোপিয়ানরা আফ্রিকান অঞ্চলের একজন ট্রান্সলেটর নিয়োগ করে, যাতে তারা ওই অঞ্চলের লোকদের সাথে কথাবার্তা বলতে পারে। সেই ট্রান্সলেটরের মাধ্যমে তারা এই অঞ্চলের লোকদেরকে জিজ্ঞাসা করলো যে তারা কোন ভাষায় কথা বলে। তখন আফ্রিকান লোকেরা উত্তর দিল যে আমাদের নির্দিষ্ট কোনো ভাষা নেই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কথা বলি। তখন ইউরোপিয়ানরা তাদেরকে বলল, তাহলে তোমরা ইংরেজি শিখছো না কেন? যদি তোমরা ইংরেজি শিখতে পারো তাহলে তোমাদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আবার তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা চিকিৎসা কিভাবে নাও? তখন আফ্রিকানরা বলল যে আমরা জঙ্গলের বিভিন্ন লতাপাতা দিয়ে হার্বাল চিকিৎসা নেই। এই কথা শুনে ইউরোপিয়ানরা তাদেরকে বলল, তোমরা আধুনিক মেডিসিন গ্রহণ করছো না কেন? তারা আফ্রিকানদের আধুনিক মেডিসিন ব্যবহার করে তাৎক্ষণিক রোগ মুক্তির কিছু প্রমাণও দিয়েছিল। একটা সময় গিয়ে তাদেরকে বলা হলো যে তারা কোন দেবতার উপাসনা করে,
অর্থাৎ তাদের স্রষ্টাকে। আফ্রিকানরা তখন বলল যে আমাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই, আমরা এক এক সময় এক এক দেবতার উপাসনা করে থাকি। যদি আমরা দেবতার উপাসনা না করি তাহলে আমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়। তখন ইউরোপিয়ানরা তাদের বলল যে তাহলে তোমরা আমাদের সাথে আসতে পারো, কারণ আমাদের দেবতা কখনো কাউকে শাস্তি দেয় না, বরং আমাদের অপকর্মের জন্য সে নিজেকে উৎসর্গ করেছে। আমাদের দেবতার নাম হলো জিসাস ক্রাইস্ট। আমাদের স্রষ্টা কখনো শাস্তি দেয় না, বরং সবাইকে শান্তির পথে আহ্বান করে। তারা শান্তি শান্তি বলে তাদের দিকে আকৃষ্ট করছিল। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবো যে ইউরোপিয়ানরা বিভিন্ন বিষয়ের সাথে মানুষকে শিক্ষা দেওয়ার নামে এবং সভ্য করে তোলার নামে নিজেদের ধর্ম এবং সভ্যতা আফ্রিকানদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই সময়ে ধর্ম এবং স্রষ্টার ধারণা বলতে শুধু বোঝানো হতো শাস্তি এবং শাস্তি, কিন্তু তারা যখন শান্তির কথা শুনতে পেল ধর্মের ছায়াতলে, তখন খুব সহজেই ধর্মান্তরিত হওয়ার প্রবণতায় ভিড়ে পড়ে গেল। এভাবে ইউরোপিয়ানরা আফ্রিকানদের মধ্যে তাদের নিজেদের ধর্ম ও সভ্যতা প্রচার করতে লাগলো। এবং কিছুদিন পর দেখা গেল যে ওকোঙ্কোর পুত্র নৌ-ই, যে একটু মেয়েলি স্বভাবের ছিল, সেও খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে। খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে সে নিজের নাম পরিবর্তন করে আইজ্যাক রেখেছে। ধর্মান্তরিত হওয়ার পেছনে অবশ্য ওকোঙ্কো অনেকাংশেই দায়ী, কারণ সে যখন দেখছিল যে তার বাবা তার ভাইতুল্য বন্ধুকে নিজ হাতে হত্যা করেছে, তখন সেই দিনই সে ভেবে নিয়েছিল যে তার বাবা সঠিক পথে নেই। তার বাবা যখন এই ঘটনা সম্পর্কে জানতে পারল তখন তাকে আক্রমণ করলো, কিন্তু কোনো রকমে নৌ-ই তার পরিবার থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল এবং সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে তার পরিবারের সকলকে সে এই ধর্মে দীক্ষিত করে তুলবে। এই এলাকার যখন ওকোঙ্কোর নির্বাসন শেষ হলো তখন সে পূর্বের গোত্রের কাছে ফিরে গেল এবং গিয়ে দেখলো যে ইউরোপিয়ানরা সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে এবং অনেক পরিবর্তন করে ফেলেছে। অনেক বন্ধুবান্ধবকে সে এখানে রেখে গেছে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে ইউরোপিয়ানদের কর্তৃত্ব মেনে নিয়ে জীবনযাপন শুরু করেছে। ওকোঙ্কোর মেয়ে ছিল যার নাম ছিল এজিনমা। এজিনমা যথেষ্ট সুন্দরী ছিল বলে তাকে অনেকেই বিয়ে করার জন্য রাজি ছিল, কিন্তু ওকোঙ্কো তার নিজ ধর্মের লোকজন ছাড়া অন্য কাউকে তার কন্যার যোগ্য হিসেবে মেনে নিতে চাইছিলেন না। তিনি ভেবেছিলেন যে কিভাবে ইউরোপিয়ানদেরকে এখান থেকে বিতাড়িত করা যায়, কিন্তু ততদিনে ইউরোপিয়ানরা দুই ক্লানেই শক্তিশালী হয়ে উঠেছিল। ইউরোপিয়ানরা সেই সময় একটি অর্ডিন্যান্স জারি করল যে যদি কেউ এই এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। একদিন ওকোঙ্কো একটি বিচারের সময় একজন ইউরোপিয়ানকে হত্যা করল এবং শাস্তি থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে চলে গেল, কিন্তু দেখা গেল যে এই পালিয়ে যাওয়ার ব্যাপারটাকে কেন্দ্র করে এলাকায় তেমন কোনো মানুষই মাথা ঘামাচ্ছে না। পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে ইউরোপিয়ানদের হাতে শাস্তি পাওয়া ব্যতীত তার আর কোনো পথ নেই, কিন্তু তিনি তাতে নারাজ। তাই অনেকটা বাধ্য হয়ে তিনি গলায় দড়ি দিলেন এবং আত্মহত্যা করলেন। আফ্রিকান সংস্কৃতি অনুযায়ী যদি তাদের মধ্যে কেউ আত্মহত্যা করে তবে তাকে কেউ স্পর্শ করে না। এভাবেই এই উপন্যাসটি শেষ হলো। থিংস ফল অ্যাপার্ট মূলত একটি ট্র্যাজেডি। এখানে ওকোঙ্কো হলো ট্র্যাজিক হিরো। তার নিজের রাগ এবং বদমেজাজের জন্য ওকোঙ্কো এই নোভেলে নিজেকে ট্র্যাজিক ক্যারেক্টারে পরিণত করে ফেলেছে। ইজি ইংলিশ লিটারেচার বিডি আপনাদেরকে অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজ এবং অনেক ইনফরমেটিভ করে তুলে ধরার চেষ্টা করে।
তারপরে যদি আপনাদের কাছে মনে হয় আমাদের এই লিসনের মধ্যে কোনো সমস্যা আছে এবং আমাদের আরও কোনো কিছু অ্যাড করার প্রয়োজন, তাহলে আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।